আজকে আমরা দেখাবো যে কিভাবে কম সময়ে আমরা রিভিশন লেসন লিখতে পারি। কারণ আমাদের অনেকেই আছেন যারা রিভিশন লেসন লিখে উঠতে পারেন না কম সময়ের মধ্যে। তো সেই কম সময়ের মধ্যে কিভাবে রিভিশন লেসন লিখবেন আমরা সেইটাই আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব, যে কম সময়ে আপনি রিভিশন লেসন কিভাবে করবেন। ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের অনলাইন টিডিআরের পার্মানেন্ট সদস্য আছেন, তাদের অনেক সময় রিভিশন লেসন লিখতে গিয়ে সমস্যা দেখা দিচ্ছে। কখনো বলছেন যে ওনাদের সময় হচ্ছে না, এতটা লেখা সম্ভব হচ্ছে না। তো অ্যাকচুয়ালি আজকে আমি একটা রিভিশন লেসনের ডেমো বা কিভাবে কম সময়ে লেখা যায় সেটা আমি আপনাদের সামনে প্রতিস্থাপন করব। তো আজকে রুল অফ ক্যালেন্ডার অ্যান্ড ক্লক ছিল। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি লিখেছি আর কি একটা জিনিস, যেটা হচ্ছে যে 033, 614, 625 এবং 635। 614 আর 600, 033, 614, 625 আমি লিখেছি আর কি। তো এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি এই জায়গাটাতে লিখেছি এবং এইখানে হচ্ছে জিরোটা হচ্ছে জানুয়ারির এবং ফেব্রুয়ারি শর্টে লিখেছি 3, মার্চেরটা 3, এপ্রিল 6 কোড, মে 1, জুন 4, জুলাই, আগস্ট 2, সেপ্টেম্বর 5, অক্টোবর 0, নভেম্বর 3, ডিসেম্বর 5। এবারে কারো যদি মনে হয় যে আমার এগুলো আমি আরও শর্টে লিখবো, তাহলে জানুয়ারিটাকে জে এন লিখতে পারে, ফেব্রুয়ারিটাকে যেমন এফএবি, মার্চটা এপ্রিল এপি লিখলে হয়ে যাবে, মেটা এম এ লিখলে বোঝা যাবে, এইভাবেও কেউ করতে পারেন। আচ্ছা, তারপরে দেখুন এইখানে আমি লিখেছি 1600, 1700, 1800, 1900, অর্থাৎ 6420। তার মানে হচ্ছে যেটা যে যখন 1600 কোড থাকবে, মানে 1600 সালের ক্ষেত্রে তখন কোডটা হবে 6 এবং 1700-র ক্ষেত্রে কোডটা হবে 4 এবং 1800-র ক্ষেত্রে ইয়ারলি কোডটা হবে 2 এবং 1900-র ক্ষেত্রে হবে 0। তারপরে পুনরায় যখন আবার 2000 হবে তখন কোডটা আবার 6 হবে। হ্যাঁ, তো এটা আমার যেহেতু জানা আছে, সেক্ষেত্রে আমি এই জায়গাটা আমি আর লিখিনি আর কি। তারপরে আমি আরেকটা জায়গায় এখানে দেখুন, যেটা হচ্ছে লিপ ইয়ার প্লাস 28 ইকুয়াল টু সেম করেছি। তার মানে কোনো একটা লিপ ইয়ারের সেম ক্যালেন্ডার পেতে গেলে আমাকে 28 বছর পর আমি সেম ক্যালেন্ডার পাবো। আচ্ছা, লিপ ইয়ার প্লাস 1 যদি হয়, মানে লিপ ইয়ারের সঙ্গে 1 যোগ করলে যে সালটা হচ্ছে তার সেম ক্যালেন্ডার পেতে গেলে আমাকে 6 বছর ওয়েট করতে হবে। লিপ ইয়ার প্লাস 2/3 সেম ক্যালেন্ডার পেতে গেলে আমাকে 11 বছর অপেক্ষা করতে হবে। তাহলে SY মানে হচ্ছে সেম ইয়ার। তাহলে আমি সংক্ষেপে ওটা লিখেছি, আপনারা বিভিন্নভাবে লিখতে পারেন। তো এইখানে আরেকটা জিনিস আছে যে আমাকে হচ্ছে ফর্মুলাটা বের করতে হবে, মানে যে কি ফর্মুলার উপর এটা হচ্ছে। তো প্রথমে আমাকে লিখতে হয়, তারিখটা লিখতে হয়। তো আজকের ডেটটা 5/1/2026 এটা বের করানোর চেষ্টা করেছি। তো ফর্মুলাটা হচ্ছে এরকমই, যেটা হচ্ছে প্রথমে আমি তারিখটা লিখি 5 তারিখ, তারপরে যে জানুয়ারি মাসের কোড তাহলে 0, ওই জন্য আমি 0 লিখেছি। জানুয়ারি মাসের প্রথমে তারিখটা লিখেছি, তারপরে জানুয়ারি মাসের কোডটা 0। হ্যাঁ, এবং তারপরে হচ্ছে যে ইয়ারলি কোড, তাহলে 2026, তার মানে ইয়ারলি কোডটা 6 হয়েছে আমি লিখেছি। তারপরে এই যে 2026 থেকে 2000 বিয়োগ করলে 26 হচ্ছে, ওটা লিখেছি। তারপরে এখানে যেটা থেকে যে 26কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে 6, আমি ওটাই লিখেছি। এটা তাহলে
সূত্রটা আমার জানা ছিল, এই জন্য আমি আর লিখিনি। তারপরে নিচে 7 লিখতে হয়, 7 লিখেছি। তাহলে এর রেজাল্টেন্টটা 43/47 এসছে, রিমাইন্ডার 1, 1 মানে হচ্ছে মন্ডে। আমার এই যে 1 মানে মন্ডে, তারপরে 2 মানে টুইসডে হবে, এটা আমার জানা আছে, এই জন্য আমি লিখিনি। তো ওই জন্য যাদের মুখস্থ যেটা হয়ে যাবে, রপ্ত হয়ে গেছে, সেটা আর প্র্যাকটিস না করলেও চলবে, ঠিক আছে। এবারে আরেকটা জিনিস ছিল যে দুটি কাঁটার মধ্যবর্তী কোণ কত হতে পারে। তো এখানে আমি একটাই সূত্র লিখেছি, 60h - 11m/2, ঠিক আছে। এইচ মানে হচ্ছে হাওয়ারের কাঁটা, এম মানে হচ্ছে মিনিটের কাঁটা। এবারে θ2 অ্যাঙ্গেলটা কত হবে, একটা ঘড়ির পুরো অ্যাঙ্গেল 360 ডিগ্রি, তাহলে একটা যদি θ1 হয় আর একটা হবে θ2 = 360 - θ1। এটা আমার জানা ছিল, ওই জন্য আমি লিখিনি, ঠিক আছে। এবারে তারপরে যেটা আলোচনা করবো, আজকে নাইট রিভিশনে ছিল, এশিয়া কাপ ছিল, আর শিডিউল মানে তফসিলিদের নিয়ে। তো তফসিলিদের ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে লিখেছি, এইটাই সব থেকে এইভাবে শর্টে লেখা যায়, যে আমাদের যে টোটাল 12টা তফসিল আছে, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলেই বুঝবো, যেটা হচ্ছে যে আমরা প্রথমে আমি লিখেছি কিন্তু এসইউটি। এসইউটির মানে হচ্ছে যে প্রথম তফসিলে বলা আছে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি নিয়ে তার বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে তারপরে আমরা দেখতে পাচ্ছি দুয়ে স্যালারির কথা বলা আছে, অর্থাৎ আমাদের যে বিভিন্ন সাংবিধানিক পদগুলো আছে, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের যা বিচারক, হাইকোর্টের বিচারক, এইগুলো হচ্ছে সাংবিধানিক, তাদের স্যালারি কত হতে পারে, ওটা 2 নম্বর শিডিউলে বলা আছে, ঠিক আছে। এবারে তারপরে তারপরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ওথ মানে হচ্ছে যে আমরা এই যে বিভিন্ন সাংবিধানিক পদগুলার হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, এদের ওথের কথা বলা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা একটা জিনিস স্টাডি করব, যেটা হচ্ছে সিট অফ আরএস। এখানে বোঝার আছে, আর মানে হচ্ছে রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার আসন বিন্যাসের কথা 4 নম্বর শিডিউলে বলা আছে, ঠিক আছে। এবার আমরা তারপরে চলে যাচ্ছি 5 নম্বর শিডিউলে, দেখতে পাচ্ছি এসটি এন এসসি। তার মানে আমাদের যে এসটি এসসি অঞ্চলগুলো আছে, তার জন্য বিশেষ প্রশাসনিক পরিকাঠামোর ব্যবস্থা আছে, অর্থাৎ তাদের জন্য একটা আলাদা সুযোগ সুবিধা আছে, ওই জন্য এসটি এন এসসি ওটার সংক্ষেপে লিখে রেখেছি। এবারে যার জিনিসটা সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকবে না, আপনাকে ওটা পুরোটা অভ্যাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি, এই যে টম লেখা আছে 6 নম্বর শিডিউলটা, তাহলে টম মানে কি? হ্যাঁ, টম মানে হচ্ছে ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম। তাহলে আমার এটা ডাউট ছিল বলে আমি লিখে দিয়েছি। এবং এটা কি টম মানে, যে এই সমস্ত রাজ্যগুলোর জন্য একটু নির্দিষ্ট করে আলাদা কিছু আইন আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাব আমরা 7 নম্বর শিডিউলে, আমরা দেখতে পাচ্ছি এসএল। তাহলে এসএল মানে কি শ্রীলঙ্কা? না, এসএল মানে হচ্ছে স্টেট লিস্ট, সিএল মানে সেন্ট্রাল লিস্ট, আর সিসিএল মানে হচ্ছে কনকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকা। তাহলে এখানে 3 ধরনের তালিকার কথা বলা আছে 7ম শিডিউলে, ঠিক আছে। তারপরে 8ম শিডিউলে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে স্থানীয় ভাষার কথা বলা আছে। তারপরে আমরা নবমে চলে গেছি। নবম হচ্ছে ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট, অর্থাৎ ভূমি রাজস্ব সংস্কার যে আইন হয়েছিল, ওটা 9 নম্বর তফসিলে আছে। এবং তার পাশে আমরা লিখেছি 1951 সাল ফার্স্ট সিএ, অর্থাৎ এইটার মানে হচ্ছে 1951 সালের প্রথম সংবিধান সংশোধনের দ্বারা এই ভূমি সংস্কার আইনটা 9ম তফসিলে যুক্ত করা হয়েছিল। আমি ফার্স্ট সিএ লিখে রেখে দিয়েছি সংক্ষেপে। এবং এলআরএ মানে ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট, অর্থাৎ ভূমি সংস্কার আইন, ঠিক আছে। এরপরে 10 নম্বরে দেখা যাচ্ছে আমি লিখেছি এডিএল। এডিএল মানে হচ্ছে অ্যান্টি ডিফ্লেকশন ল, অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন, ঠিক আছে। দলত্যাগ বিরোধী আইন এখানে কি, আমি যদি ব্রিফলি আলোচনা করি, আমার কনসেপ্টটা ক্লিয়ার আছে বলে আমি সংক্ষেপে এখানে এডিএল লিখছি। যেটা হচ্ছে যে যখন কোনো এমএলএ একটা পার্টি থেকে জয়লাভ করার পর হুট করে যদি সে অন্য পার্টিতে চলে যায়, 1/3 প্রার্থীকে যদি না নিয়ে যায়, তাহলে তার সদস্য পদটা খারিজ হয়, ওই জন্য এটা অ্যান্টি ডিফ্লেকশন ল। এবং এইখানে যে লেখা আছে 1985/52, এটা হচ্ছে 1985 সালে 52তম সংবিধান সংশোধনের দ্বারা অ্যান্টি ডিফ্লেকশন ল 10ম তফসিলে যুক্ত হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি 11 পিএস। তাহলে পিএস মানে কি হচ্ছে পৌরসভা? না, পিএস মানে হচ্ছে পঞ্চায়েত সিস্টেম। এখানে দেখতে পাচ্ছি 1992/73, তার মানে 1992 সালে 73তম সংবিধান সংশোধনে পঞ্চায়েত ব্যবস্থাটা 11 নম্বর তফসিলে যুক্ত হয়েছিল, ঠিক আছে।
আচ্ছা, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 12 MS মানে মিউনিসিপ্যালিটি সিস্টেম। এটা 1992 সালে 74তম সংবিধান সংশোধনে যুক্ত হয়েছিল। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিভিশন করার সময় যে পুরোটা হুবহু লিখতে হবে তার কোনো মানে নেই। আমি আমার শর্টে নিজের মতো লিখব, যেটা আমার রপ্ত হয়ে থাকবে ওটা আমি কোডেও লিখতে পারি, একদম কোডে। আমি আগের দিনের একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব, যখন আমরা কংগ্রেসের সংবিধান